হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো সংবিধানের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ। সংবিধান সংবিধান বলতে আমরা কি বুঝি? সংবিধান বলতে বোঝায় কোনো একটি দেশ, সেই দেশ কিভাবে চলবে, তার নিয়ম কানুন কি হবে, এই যাবতীয় বিষয়গুলি যেখানটায় নথিভুক্ত করা থাকে বা লেখা থাকে সেটাকে আমরা বলি সংবিধান। প্রথমত আমরা সংবিধানকে দুটো ভাগে ভাগ করব। একটা ব্যাপক অর্থে সংবিধান, যার মধ্যে থাকবে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। দ্বিতীয়টা সংকীর্ণ অর্থে সংবিধান, যেটা হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন কানুনকে বোঝাবে হচ্ছে সংকীর্ণ অর্থে সংবিধান। তার আগে আমরা জেনে নেব আমাদের ভারতীয় সংবিধানটা। এই ভারতীয় সংবিধানের উৎপত্তি কোথা থেকে হলো, এই উৎপত্তি সংক্রান্ত সমস্যাগুলি কি, সেই সমস্যার দীর্ঘদিনের বিভিন্ন সমাধান এবং কারা কারা জড়িত ছিল, কি কি পথ অবলম্বন করছিল, কোথা থেকে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত আমরা আজকে জানবো। যদি আমরা দেখি ভারতীয় সংবিধানটা 1919 সালে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হতো 1919 সালে, এবং 1927 সালে ব্রিটিশ কর্তৃত্ব 60 জন সদস্য বিশিষ্ট একটা কমিশন হয় তৈরি করা। সেই কমিশনটার নাম ছিল সাইমন কমিশন, এবং সেই কমিশনের সভাপতি ছিলেন স্যার জন সাইমন, এবং তার নাম অনুসারে ওই কমিশনের নাম হয় সাইমন কমিশন। এই সাইমন কমিশন যখন আমাদের ভারতে আসলো, এবং তার মধ্যে 60 জন সদস্যের মধ্যেই ব্রিটিশ সদস্য, এর মধ্যে আমাদের ভারতীয়রা একজনও ছিল না। তখন আমরা ভারতীয়রা ঠিক করলাম যে আমাদের জন্য সংবিধান তৈরি করা হবে বা লেখা হবে, কিন্তু আমাদের ভারতীয়রা নেই, একজনের সদস্য। ব্যাপক অর্থে আন্দোলন শুরু হলো। প্রথম যদি আন্দোলন দেখা যায় লাহোর, তখন লাহোরে 1928 সালের 30শে অক্টোবর, 1928 30শে অক্টোবর কি হলো, আন্দোলন শুরু হলো। এই আন্দোলনে লালা রাজপথ রায় পুলিশের লাঠির আঘাত খেয়ে মাথায় তাহার মৃত্যু হয়, এবং পরবর্তীতে ঠিক করা হলো, এবং ব্রিটিশ পার্লামেন্ট বলল যে আমাদের ভারতীয়দের কারো ক্ষমতা নেই বা যোগ্যতা অর্জন করেনি এখনো ভারতীয়রা, যে তারা তাদের নিজেদের সংবিধান তৈরি করবে। এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের জওহরলাল নেহরু বলছিল, ঠিক আছে, আমরা তোমাদের কথাটাকে চ্যালেঞ্জ নিলাম এবং আমরা ভারতীয়রা এই ভারতের সংবিধান তৈরি করব। সেখান থেকে শুরু হলো দিল্লির কমিউনিস্ট হলে 1946 সালে 9ই ডিসেম্বর, 1946 সালে 9ই ডিসেম্বরে দিল্লির কমিউনিস্ট হলে প্রথম অধিবেশন হয়। এই প্রথম অধিবেশনের আমাদের সভাপতি ছিলেন, যেটা হচ্ছে অস্থায়ী সভাপতি, সচ্চিদানন্দ সিনহা, এবং পরবর্তীতে স্থায়ী সভাপতি তৈরি করা হয় ডাক্তার রাজেন্দ্র প্রসাদকে, এবং তাদের নেতৃত্বাধীনে টোটাল 11টি অধিবেশন বসে, এবং শেষ অধিবেশন বসে 1950 সালে 24শে জানুয়ারি। 1950 সালে 24শে জানুয়ারি। দীর্ঘ 2 বছর 11 মাস 17 দিন সংবিধানটা লেখার পরে ভারতের যে সংবিধানটা তৈরি করা হয়, সেই সংবিধানটা হয় হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় সংবিধান, যেখানে শুরুতেই ছিল আমাদের 395টি আর্টিকেল বা ধারা, এবং 8টি তফসিল, এবং 22টি পাঠ ছিল। পরবর্তীতে বা বর্তমানে যদি আমাদের দেখি, আমাদের সংবিধানে আমাদের ধারা আছে 448টি ধারা, 12টি তফসিল এবং 25টি পাঠ। এই হলো আমাদের ভারতীয় সংবিধানের শুরু থেকে শেষ। এবং এই সংবিধানের যে খসড়া কমিটি ছিল, সেই খসড়া কমিটির সভাপতি ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে এইবার আমরা জানবো যে আমাদের এই পৃথিবীতে যে সংবিধানগুলো আছে, সেই সংবিধানের শ্রেণী বিভাগ কি কি। ব্যাপক অর্থ সংবিধানকে লিখিত ও অলিখিত সংবিধান। লিখিত সংবিধান কোনটা? লিখিত সংবিধান যদি বলি, যেমন আমাদের ভারতের, তারপরে ইউএস এর, এইসব দেশের যে সংবিধানগুলো, সেটা হচ্ছে লিখিত সংবিধান। কারণ কি, এই সংবিধানগুলো পরিবর্তন করার ক্ষেত্রে গণপরিষদের ভূমিকা রয়েছে, এবং সংখ্যাগরিষ্ঠতা লাগে, 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। পরবর্তীতে যদি আমরা দেখি অলিখিত সংবিধান, অলিখিত সংবিধান হলো, যেমন আমরা বলতে পারি যে ইংল্যান্ডের সংবিধান, সেটা হচ্ছে অলিখিত সংবিধান। এই সংবিধান পরিবর্তন করার ক্ষেত্রে মানুষের রিবাজ, রীতিনীতি, কালচার, তারপরে মানুষের আগ্রহ, এইসবের উপর ভিত্তি করে যে কোনো সময় পরিবর্তন করা যায়। সংকীর্ণ একটা সংবিধান কি?
সংকীর্ণ অর্থে সংবিধান আমরা বলতে বোঝাবো যে রাষ্ট্রের মৌলিক আইন কানুনকে বোঝায়। রাষ্ট্রে যেসব মৌলিক আইন কানুনগুলো আছে সেইগুলোকে আমরা বলছি সংকীর্ণ অর্থে সংবিধান। এবার আমরা জানবো লিখিত ও অলিখিত সংবিধান। লিখিত ও অলিখিত সংবিধান বললাম যে যে সংবিধানটা লিখিত আকারে থাকে এবং যে সংবিধানটা পরিবর্তন করার ক্ষেত্রে গণপরিষদের বিশাল ভূমিকা রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা লাগে এবং পরিবর্তন করতে গেলে, যেমন আরেকটা জিনিস বলি যে আমাদের ভারতের সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে ধারাটা, সেটা হচ্ছে 368 নং ধারায় আমরা আমাদের ভারতীয় সংবিধানের পরিবর্তন করতে পারবো। কোথাও যদি মনে হয় যে না, এটা এখন সময়ের সাপেক্ষে পরিবর্তন করা উচিত, তাহলে আমরা সেটাকে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান কোনগুলা? ব্রিটেন এবং নিউজিল্যান্ডের যে সংবিধানগুলা, সেটাকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান। রীতিনীতি, মানুষের কালচার, আগ্রহ, ইচ্ছা, এইসবের উপর নির্ভর করে যখন কোনো সংবিধানকে আমরা পরিবর্তন করতে পারবো, তাকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান, যেমন ব্রিটেন এবং নিউজিল্যান্ড। এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান কোন দেশের? আমাদের ভারতের, আমেরিকা যুক্তরাষ্ট্র। এই সংবিধানগুলোকে আমরা যদি পরিবর্তন করতে যাই তাহলে কি হবে? বারবার বলছিলাম যে সংখ্যাগরিষ্ঠতা লাগবে, এর মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, সেইগুলো করতে হবে। উচ্চকক্ষ, নিম্নকক্ষ, লোকসভা, রাজ্যসভা সদস্য, তারপরে আমাদের রাষ্ট্রপতির স্বাক্ষর, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরেই তারপরে আমাদের দুষ্পরিবর্তনীয় সংবিধানগুলো পরিবর্তিত হয়। এইবার আমরা জানবো লিখিত সংবিধানের গুণ। এই যে লিখিত সংবিধান, যেসব দেশগুলোতে লিখিত সংবিধান আছে সেই সব দেশের গুণগুলা কি কি হবে? প্রথমত যদি দেখি সুস্পষ্টতা ও সুনির্দিষ্টতা। যেহেতু এটা লিখিত সংবিধান, লিখিত আকারে রয়েছে এবং এটা কি, এবং এটা এই সংবিধানটা দীর্ঘস্থায়ী বলতে পারি, মানে কি এর নির্দিষ্ট সুনির্দিষ্টতা রয়েছে। দ্বিতীয়টা যদি স্থায়িত্ব থাকবে, কারণ এই সংবিধান পরিবর্তন করতে গেলে আমরা জানি 2/3 সদস্যর স্বাক্ষর লাগবে এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। ওই জন্য এটা পরিবর্তন করার ক্ষেত্রে ও অনেক সমস্যা দেখা যায়। এর ফলে কি হয়? পরিবর্তন খুবই কম হয়, খুবই কম, এবং দীর্ঘ সময় পরে যে এটা পরিবর্তনে দেখা যায়। তৃতীয়টা যদি দেখি মৌলিক অধিকারের সংরক্ষণ। লিখিত সংবিধানটা এখানে যেমন রক্ষক, যেমন সরকার যেমন সচেতন যে এখানকার নাগরিকদের তারা তাদের মৌলিক যে অধিকারগুলো, যেমন আমাদের ভারতের মৌলিক অধিকার যেটা আছে, ভারতের মৌলিক অধিকার হচ্ছে 6টি মৌলিক অধিকার এবং 11টি হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য। 6টি মৌলিক অধিকার এবং 11টি মৌলিক কর্তব্য। আর একটা জিনিস আমাদের জানা দরকার, যেমন সম্পত্তির অধিকার একটা সময় আমাদের মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু এখন বর্তমানে সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকারের মধ্যে এখন আর পড়ছে না। এই মৌলিক অধিকারের সংরক্ষণ বলা হচ্ছে, এবং মানুষ সচেতন যে হ্যাঁ আমাদের মৌলিক অধিকার, আমরা আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে এগুলো আমরা পাবো। মানুষই সচেতন তাদের মৌলিক অধিকার নিয়ে। তারপর জনমতের সুষ্ঠু প্রতিফলন। এর ফলে কি হচ্ছে? জনগণ তারা তাদের অধিকার সম্পর্কে যেমন সচেতন এবং অধিকার ভোগ করছে, ঠিক একইভাবে সরকারও তাদের অধিকারের পক্ষে দৃষ্টিপাত করছে, যে যাতে কোনো কারোর কোনো মৌলিক অধিকারের ব্যাখ্যাত না হয়, কোনো অসুবিধা না হয়, সেদিকেও দৃষ্টিপাত করছে। তার জন্য প্রশাসন ব্যবস্থা রয়েছে, সর্বোচ্চ আদালত রয়েছে, এমন আমাদের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট। বিচার বিভাগের পক্ষে সুবিধাজনক, যেহেতু এটা লিখিত সংবিধান হওয়ার জন্য এখানে বিচার ব্যবস্থা কিন্তু কি সুনির্দিষ্ট, এবং বিচার করার ক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা নির্দিষ্ট পথ অবলম্বন করা হচ্ছে এবং কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না, সবাইকে সর্বমত মানে কি, মানে সবার পক্ষে সমান। এবার আমরা জানবো লিখিত সংবিধানের দোষ। এই যে লিখিত সংবিধান, এই লিখিত সংবিধানের দোষগুলো কোনগুলি? রক্ষণশীলতা। লিখিত সংবিধান যদি অনেক সময় হয় না, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রীতিনীতি, কালচার, আগ্রহ পরিবর্তিত হয়, কিন্তু এই লিখিত সংবিধানের ক্ষেত্রে কিন্তু এই মানুষের রীতিনীতির উপর পরিবর্তিত করে সংবিধানকে পরিবর্তন করা হয় না। এটা একটা বিশাল বড় সমস্যা। এর ফলে কি দেখা যায়? অনেক সময় রাষ্ট্রের সরকারের সঙ্গে জনগণের বিবাদ বাঁধে। অনেক জায়গায় এমনও হতে পারে যে রাষ্ট্র এবং সরকারের সঙ্গে যে জনগণ আছে তাদের সঙ্গে বিশাল বড় একটা রূপ ধারণ করতে পারছে। বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে, কি হচ্ছে, সরকার এবং সেখানকার জনগণের সঙ্গে মতবিরোধ দেখা যাচ্ছে, জন্য অনেকটা সমস্যা দেখা যাচ্ছে। যদিও আমরা চাইছি যে সেখানকার সরকার এবং জনগণ জানুক, বা ছাত্র সমাজ তারা একজোটে হয়ে একসাথে বসে একটা
সুষ্ঠু শৃঙ্খলার মধ্যে আনুক এবং তারা যাতে যাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান করতে পারে এবং কারো বা কোনো পক্ষে সরকার এবং সেই দেশের জনগণ এবং সেই দেশের সরকারের যেসব পরিবর্তিত তাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হোক, আমরাও সেটাই চাই এবং সুষ্ঠুভাবে যেন সেই সমস্যার মীমাংসা হয়। ওটাই বলা হয়েছে যে এই যে রীতিনীতি আমাদের ভারতের ক্ষেত্রে এটা হতে পারে যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের তো পরিবর্তন না, রীতিনীতি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন না। আজকে যেটা আছে সেটা 25 বছর পরবর্তীতে 25 বছর পরে সেটা পরিবর্তন হতেই পারে। এই যে পরিবর্তনের ফলে তার মানে সংবিধানের পরিবর্তন দরকার। এই সংবিধানটা তখন যদি পরিবর্তন করতে যায় এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যদি এতটা ক্রাইটেরিয়া থাকে এবং গণপরিষদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে, সংখ্যা গরিষ্ঠতা লাগবে, এর ফলে বিভিন্ন সমস্যা দেখা যায়। পূর্ণ সংবিধান নয়, এই লিখিত সংবিধানটা কিন্তু এটা পূর্ণ সংবিধান নয়, বারবার বলা হচ্ছে, কারণ এটা মানুষের রীতিনীতির উপর যখন থাকবেই না, ইচ্ছার অনুযায়ী থাকবে না। আজ আমার যেটা ইচ্ছা আছে 10 বছর পর আমার রীতিনীতি ইচ্ছা পরিবর্তন হতেই পারে। জটিল প্রগতির এটা কি হচ্ছে, জটিল প্রগতির হয়। এই সংবিধান যেমন মানাটাও এত ধারা, এর মধ্যে এতগুলা ধারা থাকে, যেমন আমরা বললাম আমাদের ভারতের বর্তমানে 448টি ধারা রয়েছে, তারপরে আবার 25টি পাঠ, 12টি তপশিল, এই যে এত ধারা, এত তপশিল এবং এতগুলো পাঠ বিশাল একটা জটিল প্রকৃতি তৈরি করছে। এবার জানবো আমরা অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান কি, এটা প্রথম পয়েন্ট যদি দেখি, নমনীয় ও গতিশীল। নমনীয় কারণ এই সংবিধান পরিবর্তন করার ক্ষেত্রে সাধারণ অধিবেশনের মাধ্যমে এটা পরিবর্তন করা যায় এবং মানুষের ইচ্ছা অনুযায়ী এই সংবিধানকে পরিবর্তন করা যায়। মানুষ কি চাইছে, তাদের ইচ্ছা কি, এখন তারা তাদের রীতিনীতি কালচার এর কি পরিবর্তন হয়েছে, সেই হিসেবে বর্তমানে অলিখিত সংবিধানকে পরিবর্তন করা যায়। দুই সংকীর্ণ সংবিধান নয়। এই সংবিধানটা কিন্তু আমরা যদি দেখি অলিখিত সংবিধান, এটা কি, এটা কিন্তু সংকীর্ণ নয়, এটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। পরবর্তীতে যদি আমরা দেখি অলিখিত সংবিধানের দোষ গুণ কি, এটা হচ্ছে প্রকৃতিগতভাবে অস্থিতিশীল। একটি হচ্ছে এই যে সংবিধানটা আছে, এই সংবিধানটা কি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, মানুষের আগ্রহ রীতিনীতির উপর ভিত্তি করে এই সংবিধান আমরা পরিবর্তন করতে পারি। দ্বিতীয়ত অস্পষ্ট এবং অনির্দিষ্ট। অনির্দিষ্ট বলতে আমরা কি বোঝাবো, অনির্দিষ্ট বলতে আমরা সেটাই বোঝাবো যে আজ যে নিয়ম কানুনটা আছে সেটা আমি বারবার বলছি, পরবর্তীতে 25 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, পরে গিয়ে এই সংবিধানটাকে কি করতে পারছি, আমরা পরিবর্তন করতে পারছি, সেটাকেই আমরা বলছি অনির্দিষ্ট। বিচার বিভাগের ক্ষমতা বৃদ্ধি, যেহেতু এটা পরিবর্তনশীল ওই জন্য এই সংবিধানের ক্ষেত্রে বিচার বিভাগকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। শাসন বিভাগ যেমন আমরা যদি দেখি, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই বিভাগগুলো যখন যৌথভাবে কাজ করছে, ক্ষমতার বন্টনও যৌথভাবে থাকে, তখন কিন্তু এটা আমাদের লিখিত সংবিধানের ক্ষেত্রে ব্যবহার্য হয়। এবং যখন বিচার বিভাগকে অধিক প্রাধান্য দেওয়া হয়, অধিক গুরুত্ব দেওয়া হয়, তখন কিন্তু আমাদের অলিখিত সংবিধানের ক্ষেত্রে এটা বিশাল বড় একটা দোষ গুণের মধ্যে পড়ছে। তাহলে আমরা জানলাম যে আমাদের ভারত, প্রথমে আমরা জানলাম যে আমাদের ভারতের সংবিধানটার উৎপত্তি কোথা থেকে হলো, অরিজিন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং আমাদের ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়েছে, ভারতীয় ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। কারণ এই বি.আর. আম্বেদকর এর সভা নেতৃত্বে খসড়া কমিটি, তিনি ছিলেন খসড়া কমিটির সভাপতি এবং 7 জন সদস্য মিলে আমাদের তৈরি করা হয়েছিল যে গণপরিষদের যে গণপরিষদ, এই গণপরিষদের যারা প্রতিনিধি, এদেরকে নিয়োগ করে আমরা জনগণ যেসব প্রতিনিধি বা জনপ্রতিনিধি তৈরি করছি, তারাই ঠিক করবে কি, তারাই ঠিক করছে হচ্ছে আমাদের এই গণপরিষদের মেম্বার গুলাকে। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম বললাম সুচিদানন্দ সিনহা এবং প্রথম স্থায়ী সভাপতির নাম হচ্ছে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে আমরা জানলাম যে আমাদের সংবিধান, পৃথিবীতে যেসব সংবিধান রয়েছে সেই সংবিধানের সংজ্ঞা, সংবিধানের শ্রেণী বিভাগ, ব্যাপক অর্থে সংবিধান, সংকীর্ণ অর্থে সংবিধান, লিখিত ও অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান, যা যাবতীয় যা জিনিসপত্র ছিল সংবিধান সম্পর্কে জানা গেছে। এখন আমরা জানবো, তাহলে এখন আমরা দেখে নিই সুপরিবর্তনীয় সংবিধানের গুণগুলা কি কি, সেগুলো আমরা এখন দেখবো। সুপরিবর্তনীয় সংবিধানের প্রথম গুণ যদি দেখি, যুগ পরিবর্তনের সঙ্গে উপযোগী। যুগের সঙ্গে মানুষের তাল মিলিয়ে, মানুষ কি চাইছে, যুগ কি চাইছে এবং তাদের রীতিনীতি কি চাইছে, তাদের পোশাক পরিচ্ছদ, সাংস্কৃতিক সম্পূর্ণ বিষয়ের উপর নির্ভর করে সেদিকে দৃষ্টিপাত করে আমাদের সুপরিবর্তনীয় সংবিধানকে আমরা কি করতে পারবো, যে কোনো সময় পরিবর্তন করতে পারবো, যে কোনো দিনে পরিবর্তন করতে পারবো। দ্বিতীয়ত সংকটকালীন পরিস্থিতিতে উপযোগী। সংকটকালীন কি, কোনো সময় যদি কোনো একটা দেশে কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার মানে যুদ্ধ বিগ্রহ হলো অথবা ইন্টারনাল অ্যাফেয়ার, দেশের জনগণ এবং সরকারের মধ্যে বিবাদ দ্বন্দ্ব বাঁধলো, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই সংবিধান পরিবর্তন করতে পারবো।
দেখো, এর একটা সব থেকে বাস্তব উদাহরণ যদি দেখি, বর্তমান দিনে আমরা কি হচ্ছে বাংলাদেশের জনগণ তাদের সংবিধানে এমন কিছু একটা ফল্ট আছে যেটা কি করছে, ওটা পরিবর্তন চাইছে, কিন্তু সরকার সেই পরিবর্তনটা করতে হয়তো কোনো সমস্যা আছে, যার জন্য সরকার এবং জনগণের মধ্যে কি হচ্ছে, দ্বিধা হচ্ছে। কিছু সময় পরে হয়তো সেই দ্বিধা সম্পূর্ণ পরিশোধ হবে। আমরাও চাই যেন সেটা সরকার এবং সেই দেশের জনগণ সুষ্ঠুভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা সঠিক পথ অবলম্বন করুক এবং সেই দেশের জন্য কোনো সমস্যা না হয়। এবং সমগ্র পৃথিবীর জনগণও সেটাই চাচ্ছে, সে বাংলাদেশের জন্য কোনো লোকের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সরকার এবং সেখানকার জনগণ, সেখানে সরকারের পরিবর্তে কারো কোনো অসুবিধা না হোক। পরবর্তীতে যদি আমরা দেখি সংকটকালীন পরিস্থিতি উপযোগী, এই যে সংকটকালীন এই যে সমস্যা, এই সমস্যার পরিপ্রেক্ষিতে আজ যদি বাংলাদেশে আমাদের এই সুপরিবর্তনের সংবিধান থাকতো, তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিত না। সঙ্গে সঙ্গে সরকার সঙ্গে সঙ্গে এটাকে পরিবর্তন করে দিতে পারতো। কারণ কি, কিছু একটা আমাদের সংবিধানে কিছু নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুনের উপরে আমাদের চলতে হয়। পরবর্তীতে দেখি গণতন্ত্রের সাফল্যের পক্ষে জরুরি, গণতন্ত্রের সাফল্যের পক্ষে জরুরি কিন্তু সুপরিবর্তন সংবিধান। কেন কি, কারণ আমার জনগণই তো আমার রাষ্ট্র বলতে কি জনগণের উপর কিচ্ছু নেই, জনগণ যা চাইবে সেটাই করতে হবে। কারণ জনগণই হচ্ছে প্রকৃত শাসক। আমাদের যদি দেখি ভারতবর্ষটা কি প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক, মানে আমার প্রজারাই রাজা এবং প্রজারাই যা বলবে সেটাই হবে, তাই তো? ওই জন্য বলা হয়েছে গণজনের উপর ভিত্তি করে আমাদের যেসব দেশের সংবিধানগুলো, ওদের রীতিনীতিগুলো তৈরি করা হয়, সেই সব দেশের সংবিধানকে আমরা বলছি সুপরিবর্তনীয় সংবিধান। এবার এই সুপরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে আমরা কিছু দোষ গুণ আছে, যেহেতু এটা প্রত্যেকটা সংবিধানের ক্ষেত্রেই কিছু গুণ থাকে, কিছু দোষ গুণ থাকবেই, এটা স্বাভাবিক নিয়ম। এটা বলতে পারি অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রাকৃতিক নিয়মে বলতে পারি। যেমন অস্থিতিশীলতা, এই সংবিধানটা স্থিতিশীল নাই। কেন নাই? কারণ সময়ের সঙ্গে সঙ্গে এটা পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হবে। তারপরে দেখি আমরা জনগণের আস্থা হ্রাস পাচ্ছে। জনগণ জানে, তারা নিজেরাও জানে যে এই সংবিধান যে কোনো সময় আমাদের পরিবর্তন হতে পারে, কারণ আমাদের রীতি রুচি আগ্রহের উপর নির্ভর করে সংবিধান তৈরি করা হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা অনুপযুক্ত, এই সংবিধানে কিন্তু যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা দেখা যায় না। পরবর্তীতে আমরা দেখে নেব বন্ধুরা দুষ্পরিবর্তনের সংবিধানের গুণ। দুষ্পরিবর্তনের সংবিধানের কি কি গুণ? এক নম্বর আছে স্থিতিশীল সংবিধান। এই স্থিতিশীল সংবিধান কি, যে এই সংবিধানটা পরিবর্তন করার ক্ষেত্রে আমরা বলছি, যেমন আমাদের ভারতীয় সংবিধান যদি দেখি, ভারতীয় সংবিধান পরিবর্তন করতে গেলে কি হবে, উচ্চকক্ষ যেটাকে আমরা বলছি কি রাজ্যসভা, নিম্নকক্ষ যেটাকে আমরা বলছি লোকসভা, এবং রাষ্ট্রপতির স্বাক্ষর, এই তিনটা খুবই জরুরি। এবং 2/3 সদস্য গণপরিষদের যেসব সদস্যরা আছে, এই গণপরিষদের সদস্যরা কিভাবে নির্বাচিত হয়? গণপরিষদের সদস্যরা নির্বাচিত হয় সেখানকার যে সরকার, সেই সরকাররা তারা ঠিক করে যে গণপরিষদে কতজন সদস্য থাকবে এবং কারা কারা থাকবে। আরেকটা জিনিস যদি দেখি, এই গণপরিষদের যে সরকারগুলো আছে, এই সরকারগুলোকে নিয়োগ করে কারা, বা এই জনপ্রতিনিধি, এদেরকে নিয়োগ করে কি সেই দেশের জনগণ। যেমন আমরাই আমাদের দেশের জনপ্রতিনিধি নিয়োগ করি, এবং এই জনপ্রতিনিধিরাই কি করে আমাদের হয়ে গণপরিষদের সদস্যগুলোকে গঠন করেন এবং নিয়োগ করেন যে হ্যাঁ এরাই গণপরিষদের সদস্য থাকবে। যেমন কি আমাদের যখন সংবিধান তৈরি করা হলো, তখন আমাদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, এবং সংবিধানের যে সভা ছিল, সেই সভার সভাপতি ছিল কে? প্রথমে অস্থায়ী সভাপতি ছিল ডক্টর সচিবানন্দ সিনহা, এবং পরবর্তীতে কি হয়, স্থায়ী সভাপতি হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি কিনা ভারতের প্রথম রাষ্ট্রপতি আমাদের। পরবর্তীতে দেখে নিচ্ছি আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপযুক্ত। এই যে আমাদের দুষ্পরিবর্তনের সংবিধান, এটা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার ক্ষেত্রে উপযুক্ত। কেন উপযুক্ত? কারণ কি, এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে যেসব নিয়ম কানুন গুলো আছে, সম্পূর্ণ যাবতীয় নিয়ম কানুন এর মধ্যে ঢুকানো আছে। এবং যদি আমরা দেখি এই সংবিধানে যেহেতু আমরা গুণগুলো দেখতে পেলাম, এরও কিছু দোষগুণ থাকবেই। প্রত্যেকটা পৃথিবীতে যে কোনো জিনিস যাও, যে কোনো বিষয় দেখো, দোষগুণ থাকবেই। যে কোনো থিওরাম দেখো, যা দেখো তার মধ্যে দোষ থাকবে, গুণ থাকবে, সবকিছু থাকবে সেই ক্ষেত্রে। কারণ কি, ভালোর মধ্যে একটু খারাপ না হলে যেমন ভালো লাগে না, সেই একই জিনিস প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। যেমন রক্ষণশীল সংবিধান। রক্ষণশীল সংবিধান বলতে আমরা কি বুঝি, যে এই সংবিধানের যারা প্রতিনিধি বা গণপরিষদ বা সরকার, তারা সব সময় সচেতন যে আমার দেশের নাগরিক যেন তারা তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারে, এবং তারা যেন তাদের মৌলিক কর্তব্যগুলো পালন করতে পারে। এই জায়গায় দুটো কথা আরো জানতে হবে। আমাদের মৌলিক অধিকার কিন্তু 6টি। ভারতের মৌলিক অধিকার কয়টি? 6টি। এবং মৌলিক কর্তব্য 11টি মৌলিক কর্তব্য। কিন্তু আমরা যদি দেখি, প্রথমে একটা যেটা সম্পত্তির অধিকার ছিল, এই সম্পত্তির অধিকারটা কিন্তু প্রথম দিকে মৌলিক অধিকার ছিল, কিন্তু পরবর্তীতে সম্পত্তির অধিকারটাকে আমরা মৌলিক অধিকার থেকে আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব গণবিক্ষোভ। গণবিক্ষোভ তো সবাই একটুকেই বলছি, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতেই পাচ্ছি, জনগণ যদি যেটা চাইছে তার উপর ভিত্তি করে সরকার যদি সেই সংবিধান পরিবর্তন করতে না পারে, তাহলে জনগণ বিক্ষোভ দেখাবে এবং সরকারের সঙ্গে বিবাদ দেখা দেবে। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে সেটা আবার সমাধানও হবে।
যেমন আমাদের ভারতের আগেও বললাম 368 নং যে ধারাটা আছে, এই ধারার মাধ্যমে আমরা আমাদের সংবিধানকে পরিবর্তন করতে পারবো। ভারতে সব থেকে বড় যে সংবিধান সংশোধন সেটা ছিল 42তম সংবিধান সংশোধন। এই 42তম সংবিধান সংশোধন কত সালে হয়? 1976 সালে। 1976 সালে তখন আমাদের গভর্নমেন্ট ছিল গভর্নমেন্ট ছিলেন ইন্দিরা গান্ধী সরকার ছিল তখন। এবং এই 42তম সংবিধান সংশোধনকে আমাকে বলা হয় কেন ভারতের বৃহত্তম সংবিধান সংশোধন। এবং এর আরেকটা নাম আছে, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের তাহলে মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোন ধারা থেকে বলা হচ্ছে? 42তম সংশোধনটাকে আমরা বলতে পারছি। পরবর্তীতে আমরা দেখে নেব বন্ধুরা বিচার বিভাগের প্রাধান্য বিধি। বিচার বিভাগটা কি? আমরা যদি দেখি বিচার বিভাগ এবং শাসন বিভাগ দুটো কিন্তু আলাদা জিনিস। শাসন আর বিচার আমাদের এই সংবিধানগুলোর ক্ষেত্রে যেটা দুষ্পরিবর্তনীয় সংবিধান আছে, এই দুষ্পরিবর্তনীয় সংবিধান ক্ষেত্রে বিচার বিভাগকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ কি? কারণ কেউ যাতে বলতে না পারে যে এটা এখানে ভারতবর্ষ বা ভারতবর্ষের মতো যেসব দেশগুলো আছে সেখানের সরকার এবং সেখানকার যে আমরা যদি দেখি যে আইন কানুন এবং প্রশাসন তারা কোনো পক্ষপাতিত্ব করছে না, তারা নিরপেক্ষভাবে ন্যায় বিচার করছে এবং তারা সম্পূর্ণ যে জনগণ আছে প্রত্যেকটা জনগণের উপর তারা আস্থাশীল, প্রত্যেকটা জনগণকে তারা সম্পূর্ণ মৌলিক অধিকার দিতে তারা বাধ্য এবং যাতে জনগণের সুষ্ঠুভাবে থাকে সম্পূর্ণ দিক বিচার বিশ্লেষণ করা হয়। পরবর্তীতে দেখবো আমরা জরুরি অবস্থার পক্ষে অনুপযুক্ত। সর্বশেষ পয়েন্ট এটা, জরুরি অবস্থা বলতে কি? কোন যখন জনগণ দেখছে যে না আমার এই নিয়মটা বর্তমান অতীতে 10 বছর আগে বা 25 বছর আগে যখন পরিস্থিতি অন্যরকম ছিল তখন নিয়মটা কার্যকর ছিল মানুষের জনহিত জন্য, কিন্তু এখন যেহেতু পরিস্থিতি পাল্টে গেছে এখন জনগণ ওটা চাইছে না, জনগণ এখন অন্য কিছু চাইছে। কারণ বিশ্বায়নের যুগ, মানুষ চাই নতুন নতুন জিনিস শিখতে, নতুন নতুন জিনিস জানতে, পুরো বিশ্বকে জানতে যে বিশ্বের কোথায় কি আছে সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করে মানুষ নিজেকে পরিবর্তন করতে চাইছে, দিনের দিন ডেভেলপ হতে যাচ্ছে। একদিকে দেশ ডেভেলপ হচ্ছে, একদিকে মানুষ ডেভেলপ হচ্ছে। এই যে দেশ এবং মানুষের ডেভেলপের মধ্যে কি হচ্ছে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, এর ফলে মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন চাহিদার উদ্ভব হচ্ছে। এই নতুন চাহিদার ফলে কি হচ্ছে আমরা আমাদের সংবিধানকে পরিবর্তন করতে চাইছি যে আমাদের চাহিদা অনুযায়ী সংবিধানটা চলুক। এর ফলে কি হচ্ছে, এর ফলে নতুন বিল আনতে হবে। এই নতুন বিল আনার ক্ষেত্রে অনেক সময় পার্লামেন্টে আমাদের যে পার্লামেন্ট, আমরা তিনটা বডি, পার্লামেন্টের তিনটা বডি আমরা জানি যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং রাষ্ট্রপতি, এই তিনটা বডি নিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি। এই পার্লামেন্টে বিলটা পাস করাতে হবে, তার জন্য অনেক সমস্যা তৈরি হয়। এই সমস্যা যখনই সৃষ্টি হয় তখনই কিন্তু মানুষ এবং সরকারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং অনেকটা এই দ্বন্দ্ব অনেক সময় এত বড় আকার ধারণ করে যে তখন প্রশাসনকে বাধ্য হয়তো কিছু অনৈতিক কাজকর্ম করতে হয়। সেটাই আমরা যাব না, সেটা ওই দিকটা ছেড়ে দিলাম। এইবার যেহেতু আমাদের দেখো বন্ধুরা সংবিধানের ক্ষেত্রে সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ, এই যে অধ্যায়টা, এই অধ্যায়টার যাবতীয় বিষয় সম্পর্কে এখানে আলোচনা করলাম এবং সম্পূর্ণ টপিকটাকে ছোট ছোট পার্ট পার্ট করে সুন্দরভাবে বিশ্লেষণ করলাম, কারণ যাতে তোমরা বুঝতে পারো, তোমরা যদি এটাকে বুঝতে পারো। এবং এই সংবিধানটা কিন্তু পরবর্তীতে তুমি যেখানেই যাও, যে আমরাই তো আমাদের সঙ্গে তোমরা থাকবাই, যেমন পরবর্তীতে আমরা যেমন একটা নতুন আমাদের চ্যানেল হচ্ছে, কিসের চ্যানেল? যে এইসব ছেলে পেলে যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, বাবা মার কষ্টের কথা ভেবে তারা চাইছে কিছু করতে, যে হ্যাঁ নিজের কি হবো, স্বাবলম্বী হব বা চাকরি করব, তাদের জন্য কথা ভেবেও আমরা নতুন একটা চ্যানেল হতে যাচ্ছি। যে এইসব ছেলে মেয়ে গরিবের যারা ছেলে পেলে, আমরাও তো গরিব ঘরের থেকে উঠে যাচ্ছি, যে কতটা কষ্ট করে উঠতে হয়, বাবা মার কষ্ট দেখতে পারি না, যাতে কিছু একটা চাকরি টাকরি করতে পারি তার জন্য। এবং সেই চাকরিটা করার ক্ষেত্রে যেসব একদম ন্যূনতম বলতে গেলে কোনো পয়সাই যাতে না লাগে সেই হিসেবে আমরা তৈরি করছি, যাতে ছেলে পেলে যেন চাকরি পায়। এবং তার জন্য আমরা নতুন যে চ্যানেলটা করছি চাকরি, সেটাই এইগুলোই পাই যাবো। ওই জন্য আগে থেকে যদি এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকে, পরবর্তীতে জানতে কোনো অসুবিধা হবে না। আর আমরা তো বলছি যে এইগুলো আমরা পিডিএফ আকারও দিয়ে দেবো, পরবর্তীতে যে পিডিএফ এর আকারে সম্পূর্ণ বিষয় থাকবে। এবং ওই পিডিএফটাই তোমার ভারতবর্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত চাকরি হোক, এমনকি সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মধ্যে যেসব টপিকগুলো আছে সম্পূর্ণ টপিকের মধ্যে আছে। এটা যদি কনসেপচুয়াল ক্লিয়ার করতে পারো, আশা করি কোনো অসুবিধা হবে না। এবং আরেকটা কথা বলি যে এই সংবিধানের উৎপত্তি থেকে, অরিজিন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করলাম। আমার তো মনে হয় না যে এর বাইরে অন্য আরো কিছু আছে, যা আসলে সম্পূর্ণ ডিটেলস ঢুকিয়েছি শুধু তোমাদের জন্য। এবং এই একইভাবে বন্ধুরা, একইভাবে পরবর্তী যে অধ্যায়টা আছে, পরবর্তী অধ্যায়টাকে কিন্তু একইভাবে সম্পূর্ণ টপিক আমরা ঢুকিয়ে দেবো এবং কি করব, ছোট ছোট পার্ট করে ওটাকে বিশ্লেষণ করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে তোমরা বলতে পারো হ্যাঁ কিছু শিখতে পেরেছি, এখান থেকে আমরা কিছু শিখতে পেরেছি। সেই জন্য যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই এটাকে শেয়ার করো এবং
আমাদের সঙ্গে যুক্ত থাকো, এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো। আমরা কিন্তু টার্গেট নিয়েছি যে আমাদের বাংলাকে ভারতবর্ষের সর্বোচ্চ স্তর শিক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের সর্বোচ্চ স্তরে নিয়ে যাবো। আজ ভারতবর্ষ যেখানে কম্পিটিটিভ লাইনে বিহার, উত্তরপ্রদেশ এতটা ডেভেলপমেন্ট হচ্ছে ভাবতে পারবো না। সেখানকার ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা এত ডেভেলপ আর এত পরিশ্রমিক, তারা কিন্তু বর্তমান যুগের প্রচুর হাই লেভেল, প্রচুর আমাদের বাংলা ছেলেপেলে, হয়তো আমাদেরও কিছু একটা দোষগুণ আছে, সেই দোষগুণ যাতে আমরা শুধরাতে পারি। এবং বিহার ও ইউপি, উত্তরপ্রদেশ, রাজস্থান, সব রাজ্যের যেসব ছাত্রছাত্রীরা আছে তাদেরকে যদি টেক্কা দিয়ে বাংলার ছেলে মেয়েরাও যেন ভারতবর্ষের প্রথম দিকে থাকে, কোয়ান্টিটি এক্সাম, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সাম যেন তারা ক্র্যাক করে দিতে পারে, সেই ক্ষমতা রাখতে পারে। আমরা আছি তোমাদের সঙ্গে, চলো।